সুপ্রিয় দর্শক, আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে আমরা আমাদের দেশের অনেক সূর্য সন্তানদেরকে হারিয়েছি। সুপ্রিয় দর্শক, সেই কথা স্মরণ করেই আজকে আমাদের মাঝে আছেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের সঙ্গে আছেন তিমির নন্দী। গল্প গানে অনেক কিছু জানবো, সেই ৭১-এর সময় থেকে এখন পর্যন্ত তার জীবন কিভাবে চলছে, তিনি কেমন আছেন জানবো। আর সেই সাথে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটির মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। বয়সের কারণে যতটুকু যা ভালো থাকা ততটুকুই আছে। স্যার, আজ 14ই ডিসেম্বর আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই সময়টাতে আমরা হারিয়েছি আমাদের দেশের অসংখ্য সূর্য সন্তানদেরকে, যাদের আসলে অভাব কখনো পূরণ হবার নয়। এই প্রসঙ্গে আপনার কি বলার আছে? আমি এই প্রসঙ্গে একটি গান শোনাই। গানের গীতিকবি খোকন সিরাজুল ইসলাম, সুর আমার নিজের। জি, শুনবো। আজ বিভোর হয়েছে দীপ্ত আলিঙ্গনে, দীপ্ত আলিঙ্গনে কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস, বুঝি সে শিহরণে বিস্তীর্ণ ধরণী যেন আবেশে গিয়েছে ঢেকে। আজ বিভোর হয়েছে, ওরা নেমেছে স্বর্গের সিঁড়ি বেয়ে। থেকো না আজ কেউ নীরব হয়ে, ওরা নেমেছে স্বর্গের সিঁড়ি বেয়ে। থেকো না আজ কেউ নীরব হয়ে, ওরাই যে হাসি মুখে জীবন দিয়ে অবারিত করে গেছে সবুজের এই দেশটাকে, সবুজের এই দেশটাকে। আজ বিভোর হয়েছে দীপ্ত আলিঙ্গনে, দীপ্ত আলিঙ্গনে। বাহ, দারুণ কিছু কথার দারুণ একটি গান শুনলাম। স্যার, ৫৫ বছরের সঙ্গীত জীবনে আপনি অসংখ্য রোমান্টিক গান করেছেন এবং দেশাত্মবোধক গান করেছেন। তবে ১৯৭১-এ যেই কণ্ঠযোদ্ধা হিসেবে আপনি যে কাজগুলো করেছেন সেগুলো রিমার্কেবল, সেগুলো মনে রাখার মতো। বর্তমান সময়ে সেই কাজগুলো একটু কম শ্রুত। আমরা জানতে চাইছি এই কাজগুলোকে আবার নতুনভাবে আমরা কিভাবে পেতে পারি। নতুন প্রজন্মের শিল্পীরা কিন্তু আমাদের সেই সব গানগুলি এখন গাইছে, হ্যাঁ, এবং এটা খুব ভালো। আর আমরা একসাথে প্রায় বছর ৬-৭ আগে একসাথে বলতে নতুন প্রজন্মের শিল্পী এবং আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সবাই মিলে ৫টি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের অ্যালবাম বের করেছিলাম, যেটি ২০২০ সালে আপনারা এই প্রজেক্টটা করেছিলেন সম্ভবত। ২০২০ না, তার একটু আগে হবে। জি, কোভিডের আগে। জি, তখনও আমাদের শ্রদ্ধেয় অজিত রায় বেঁচে ছিলেন, আর সুজয় শ্যামদা তো কিছুদিন আগে মারা গেলেন। তো তাদের তত্ত্বাবধানে আমরা করেছিলাম 5টি অ্যালবাম। তো সেটি মার্কেটিংটা ভালো হয়নি আমি মনে করি। আর সরকারিভাবে আর্কাইভে তো আমাদের কিছু গান রয়ে গেছে, কিছু অশ্রুত গানও আছে যেগুলি বিভিন্ন জনের কাছে আছে, আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পীর কাছে আছে, কিন্তু প্রচার হয় না, এই আর কি। আর আমার মনে হয় যে আমি যেমন সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি, সকাল থেকে রাত পর্যন্ত দেশের গান তো অহরহ বাজছে রেডিওতে। দেশের গান বলতে সেই সময়কার দ্বিতীয় বিশ্বযুদ্ধের গান, সেই সমস্ত গানগুলি কিন্তু রেগুলারলি ওরা বাজায়। ঠিক তেমনি যদি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলি 12 মাস প্রতিদিন একটু পরপরই যদি বাজানো হয়, তাহলে কিন্তু মানুষের কানের মধ্যে গানগুলি থাকে। আমাদের এখানে কি হয়, একটা গান রিলিজ হলো, তারপরে সে গানের কোনো খবর থাকে, হারিয়ে যায়।
এখন যেমন কিছু ইউটিউব চ্যানেল আছে, মানে ব্যক্তিগত চ্যানেল, একটা টিভি স্টেশন, তারা তাদের গান বের করে, সেখান থেকে ভিউয়ার্স হয়। এই জিনিসগুলি এখন জিনিসটা হচ্ছে ব্যবসায় চলে গেছে, মানে শ্রুতির ব্যাপারটা এখন হারিয়ে গেছে বলবো। এখন সবাই ওই দিকটাই নজর, যত ভিউয়ার্স বাড়বে মনে হবে যে শিল্পী তাহলে ততই ফেমাস, তারপরে কিছু অর্থ উপার্জনের ব্যাপারও আছে সেখানে। এই জন্য অনেকেই এগুলি করছে, সবাই ঝুঁকে পড়েছে মডার্ন কালচারের উপর, মানে অনলাইনে কিভাবে কি করা যায়। কিন্তু আসলে আমাদের এই গানগুলি মানুষের মধ্যে যে দেশ প্রেম উদ্বুদ্ধ করার মতো এইসব গানগুলি প্রচার কিন্তু যেভাবে হওয়া উচিত সেভাবে কিন্তু হয়নি। মাঝে কিছু গান দেশের গান হয়েছে, কিন্তু সেই সমস্ত গানগুলি কিন্তু স্বাধীনতা বেতার কেন্দ্রের নয়। আমাদের যেমন আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই এবং আলাউদ্দিন আলী ভাই, ইনারা কিন্তু অনেক নতুন নতুন মানে দেশের গান, খুব সুন্দর সুন্দর গান করেছেন। সেগুলি দেখা যায় যে নতুন প্রজন্ম শিল্পীরা বেশি গাচ্ছে। কোনো একটা রিয়েলিটি শো হচ্ছে, দেখা যাচ্ছে সেই সব গানগুলি গাইছে, কিন্তু আমাদের গানগুলি গাওয়ার মতো অবশ্য কারণও আছে। কারণ স্বাধীনতা বেতার কেন্দ্রের গান ম্যাক্সিমাম গানই ছিল কোরাস গান। জি, খুব সোলো গান কয়েকজন শিল্পী গেয়েছেন এবং সেগুলি কম সেই তুলনায়। জি, যার কারণে একটা কোরাস গান গাওয়ার মতো একটা সিঙ্গেল ভয়েস দিয়ে এটা সম্ভব না, হয়তো সে কারণেই তারা অতটা এগিয়ে আসে না। জি, কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু সংগঠন আছে যেগুলি কিন্তু আমাদের সেই সমস্ত গানগুলি বিভিন্ন মঞ্চে তারা পরিবেশন করে থাকে, এটা ভালো দিক। তো এইভাবে আর কি গানগুলিকে প্রচারের না করলে হ্যাঁ মানুষের কানে রয়ে যাবে গান। আমরা 50 দশকের গান শুনি, এখনো কানে রয়ে গেছে। কেউ একজন যদি সেই 50 দশকের গান রিমেক করতে যায়, কোথাও যদি একটা নোট সরে যায়, আমরা বলি যে এখানে ভুল হলো। সত্যি এতটাই শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেটা যদি মিউজিশিয়ান নাও হয়, সেও বলে দিতে পারবে যে না, এই জায়গাটা ভুল হয়েছে। ঠিক তেমনি এই গানগুলি কিন্তু প্রচারের দরকার ছিল। সত্যি তাই। স্যার, আমরা একটু ফিরে যেতে চাই 1971-এ। আজকের এই 14ই ডিসেম্বরে আপনার সেই সময়কার, আমরা শুনেছি, আমরা জেনেছি যারা বুদ্ধিজীবী ছিলেন অনেক সন্তানদেরকে ডেকে নিয়ে যেয়েও কিন্তু হত্যা করা হয়েছে। সেই সময়টাতে, সেই সময়টার পটভূমি আপনার দৃষ্টিতে কেমন ছিল একটু জানতে চাই। আসলে যখন পাকিস্তানিরা বুঝতে পারলো যে মানে আমাদের বিজয় আসন্ন, তখনই তারা টার্গেট করলো যে বুদ্ধিজীবী হত্যা করতে হবে। কারণ এই জাতিটাকে মানে যাতে একদম শেষ করে দেওয়া যায়, বুদ্ধিজীবী তাদের নিজেদের যে চিন্তাধারা, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলি যেন আমরা তাদের কাছ থেকে না পাই, দেশটা যেন পিছিয়ে যায়, সে কারণেই কিন্তু বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। এরকম একটা নীল নকশা তারা করে কিন্তু বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তো সেই সময় আমি স্বাধীনতা বেতার কেন্দ্রেই ছিলাম। 14 তারিখে আমি কোনো রেকর্ডিংয়ে ছিলাম না, বাট 16 ডিসেম্বর বিজয় দিবসের গানে আমি ছিলাম। সেই ঘটনা যদি বলতে হয় তাহলে বলবো যে সকালবেলা একটা গানের রিহার্সাল করছিলাম, তো হঠাৎ করে দুপুর 2-2:30টার দিকে খবর আসলো যে ঢাকা সারেন্ডার করেছে। সেই খবর পাওয়া মাত্রই আমরা তো আনন্দে আত্মহারা, একে অপরকে জড়িয়ে ধরে হাসছি, কাঁদছি। কান্না হচ্ছে স্বজনের কান্না, স্বজন হারানোর কান্না। দেশ স্বাধীন হয়েছে এতদিন পর, তো যে কারণে একটা আনন্দ এবং বেদনা কাজ করছিল সবার মধ্যে। যাই হোক, তো পরে সেই সময়টাতে প্রথমে কোন গানটি ছিল আপনাদের মুখে বা মনে, ঠিক কি মনে আছে? না, সেই সময় তো গান মানে তখন শহীদুল ইসলাম যে গীতিকার আর কি, উনি চাকরি করতেন স্বাধীনতা বেতারে, তিনি এসে বললেন যে আর কোনো গান হবে না, বিজয়ের গান হবে। আচ্ছা, তো বিজয়ের গান হবে বলে তখন উনি লিখলেন বিজয় নিশান উঠছে। ওই গানটি যখন 4 লাইন লিখলেন, তো সুজিও শ্যামদাকে দিলেন যে তুমি সুর করো। তা হারমোনিয়াম ছিল একটা, ওই হারমোনিয়াম আবার আরেক জায়গায় বিজি, তো উনি মুখে 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 সুর করে, আমরা এই যে মাটিতে বসে উনি একটু একটু করে সুর করছেন, একটু একটু করে তুলে দিচ্ছেন আমাদেরকে। এইভাবে 15 মিনিটের মধ্যে গানটা তৈরি হয়ে গেল। রিহার্সাল করে হারমোনিয়াম যা করার এগুলি উনি করে অজিত রায়কে বললেন যে দাদা আপনাকে লিড করতে হবে। তখন অজিত দাও তুললেন গানটা, আমরা সবাই মিলে, আমাদের তো একটাই মাইক্রোফোন ছিল, একটা মাইক্রোফোনে আমরা গান করতাম। সেই মাইক্রোফোনের সামনে প্রায় 15-16 জন হবে, কাঁধে কাঁধ হাত রেখে আর কি ঘিরে ধরে মাইকের কাছে আর কি আমরা
বিজয় নিশান গানটি করলাম। রেকর্ডিং করে যখন ফিরে আসছি সন্ধ্যার দিকে, তখন দেখছি যে রেডিও থেকে গানটি বাজছে, যেটা একটু আগে রেকর্ডিং করে আসছি। আর পরবর্তীতে শুনলাম যে কাকতালীয়ভাবে আর কি এমনই সময় যখন এই গানটি বাজে, তখন কিন্তু ঢাকা সোহরাওয়ার্দীতে 94,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করছে একই সময়। কিন্তু এটা কাকতালীয় হয়, পরে দেখলাম আর কি, মিলিয়ে দেখলাম যে সময়টা এরকমই। তো এটা স্মৃতিতে উজ্জ্বল 16ই ডিসেম্বর। সত্যিতে আপনি যেই সময়টাতে বিজয়ের আনন্দে একটি গান করছেন, সেই সময়টাতে আপনার দেশ, আপনার প্রাণের জায়গা মুক্ত হয়েছে, এর থেকে আনন্দের আসলে বিষয় হতে পারে না কোনো কিছু। সেই 69-এ আপনি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে জয়েন করেছেন। জয়েন বলতে কি, যে সেই সময় ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশন হয়েছে। জি। তো আমি সারা বাংলাদেশ, মানে ইস্ট পাকিস্তান থেকে আমি আধুনিক গানে ফার্স্ট হলাম, গোল্ড মেডেল পেলাম, আর পল্লীগীতিতে সেকেন্ড হলাম, সিলভার মেডেল পেলাম। তারপরে রেডিও এবং টেলিভিশন থেকে লোক এসে নিয়ে গেলেন আমাদেরকে। আচ্ছা। তখন থেকেই রেডিও পাকিস্তান, মানে রেডিও পাকিস্তান আর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, যেটা ডিআইটিতে ছিল, এখন রাজুক ভবন, সেখান থেকে মানে শুরু করলাম আমার সঙ্গীত জীবন। মানে তাতে কত বছর হলো? 55 বছরের বেশি হয়ে গেছে স্যার। তো এই যে একটু একটু করে 55 বছর পার করেছেন, 1972 সালে যুদ্ধের, আমরা যখন স্বাধীন হয়েছি, স্বাধীনতার পর আপনি একটি সংস্থা করেছিলেন রজনী নামে, যেটি সঙ্গীত সংস্থা, আপনারা ফ্রেন্ডরা মিলে করেছিলেন। হ্যাঁ, আমরা বন্ধু বান্ধব মিলে করেছিলাম। এবং সেই সময় মানে জাস্ট স্বাধীনতার পর তো উজ্জীবিত ছিলাম তখনও, মানে আমরা সব দেশের গান করছিলাম। এবং আমি মানে সুর করা শুরু করেছি 1971 সালে। সেই ঘটনা একটা আমি বলি, শেয়ার করি। সেটা হচ্ছে যে মধ্যম গ্রামে আমার এক আত্মীয় বললেন যে তুমি একটু সুর করার চেষ্টা করো না, দেখো আমার লেখায় একটু সুর করো। দুটো গান দিল, তার মধ্যে দুটো গানে সুর করলাম। একটা গান মনে হলো যে হেমন্ত মুখোপাধ্যায়ের যে আমার গানের স্বরলিপি লেখা হবে, ওটার কাছাকাছি সুরটা, তো সেই জন্য পছন্দ হলো না। যাই হোক, আমি তারপরে আর সুর করিনি। 72 সালে দেশে ফিরে আসার পর বন্ধু বান্ধবদের লেখা, আলী আসকার নুটু ছিল প্রয়াত, আর জুয়েল সেও প্রয়াত, ওদের লেখায় আমি কিছু সুর করেছিলাম। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে আমি সেই গানগুলিকে সেই বয়সে যেভাবে হারমোনিয়াস করেছিলাম, মানে গানের, মানে এগুলি কিন্তু শিক্ষা, যেমন অজিত দা, সমর দা, শ্যাম দা, ইনাদের থেকেই শিক্ষা। আর সেই সময়টাতে আপনারা গ্রুপ স্টাডি করতেন একটি প্রজেক্ট নিয়ে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে সলিল চৌধুরীর মানে কম্পোজিশন আমি অনেক বেশি শুনতাম, যার কারণে হারমোনাইজিংটা আমি সেই সময় ভালোভাবে, আমার খুব মনে আছে যে টিমটাকে আমি খুব সুন্দর করেই মানে গড়েছিলাম। তো তারপরে এবং বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠানও করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। আমি তো তখন ছোট, আমি যখন যুদ্ধে গেছি তখন তো আমি ক্লাস 10-এর ছাত্র। তারপরে আমার ম্যাট্রিক পরীক্ষা, মানে সেই ক্লাস 10-এ যখন যুদ্ধের সাথে যুক্ত হলেন, কণ্ঠ দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে সারা দেশকে উজ্জীবিত রাখার একটা চেষ্টা, একটা প্রয়াস, সেই সময়টা ভয় হয়নি যে কারণ পাকিস্তানি হানাদার বাহিনী যদি অ্যাটাক করতে পারে অথবা যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে, আপনাকে ডেকে নিয়ে যেতে পারে? না, এটা ঠিক। কিন্তু আমি কিন্তু স্বাধীনমালা বেতার কেন্দ্রে আমি গেছি, যে এটা মায়ের কথা গেছে, আমি কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করতে চেয়েছিলাম। আমি সেই সময় আমার মেজো ভাই বিয়ে করেছিলেন কুড়িগ্রামে, আমরা ছিলাম কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে আমরা, ওনাদের একটা গ্রাম আছে বাগুয়া, মানে ওনাদের গ্রামের বাড়ি, সেখানে গেছিলাম। তো সেইখানে গ্রাম পাহারা দিতাম, মোটা মোটা বড় বড় লাঠি হাতে গ্রাম পাহারা দিতাম। তো ঘুমিয়ে না পড়ি সারা রাত ধরে, তো ঘুমিয়ে যাতে না পড়ি এই জন্য আম গাছের ডালে হ্যাজাক ঝুলিয়ে নিচে ক্যারাম বোর্ড খেলতাম। এক গেম শেষ তো লাঠি হাতে, টর্চ লাইট হাতে আমরা ঘুরতাম, পাহারা দিতাম। তো সেই সময় স্বাধীনমালা বেতার কেন্দ্র, তারপরে বিবিসি, আকাশবাণী, এই সমস্ত জায়গা থেকে যে খবরগুলি পেতাম যে পাকিস্তানি আর্মিরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নির্বিচারে হত্যা করছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তো এই সমস্ত খবরগুলি শোনার পর আমি তখন মাকে বলেছিলাম যে মা, আমি যুদ্ধে যাব, মানে আমি ওই লাঠি হাতে গ্রাম পাহারা না দিয়ে আমি যুদ্ধে যাব, অস্ত্র হাতে যুদ্ধ করবো, এটি আমার ছিল ইচ্ছা। কারণ ক্রোধে তখন আমি ফেটে পড়ছি দেশের জন্য। কিন্তু যখন ওখান থেকে আমরা বর্ডার ক্রস করে চলে গেলাম, তখন আমি মাকে বললাম যে মা, আমি তো যুদ্ধে যাবো বলেছি, আমি তো এইভাবে চলে আসতে চাইনি। তো
তো পরে মা আমাকে বললেন যে ঠিক আছে, তুমি যখন চাচ্ছ যুদ্ধ করতে, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও, কণ্ঠ দিয়ে যুদ্ধ। আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করে কী আমি বুঝি না, ছোট তো আমি হচ্ছে অস্ত্র হাতেই তো যুদ্ধ করা যায় না। পরে না বুঝলাম যে না, কণ্ঠ দিয়ে যুদ্ধ করা যায়, কলমের খোঁচা দিয়েও যুদ্ধ করা যায়, তুলি দিয়ে মানুষকে সাহস জোগানোর যে একটা বিষয় থাকে, সেইটাই। এই জন্য মায়ের কথা আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম। এই যে এত এত বছর ইন্ডাস্ট্রিতে আপনি ছিলেন এবং ইন্ডাস্ট্রিকে আপনি উপহার দিয়েছেন অসংখ্য রোমান্টিক গান, অসংখ্য দেশাত্মবোধক গান, যার অনেক গান আছে যে গানগুলো আসলে এখনো মুখে মুখে। তার মধ্যে যদি আমি বলি যে তোমাকে লেগেছে এত যে ভালো একটা ব্যাপক আলোচিত রোমান্টিক একটি গান, দুটো লাইন যদি না শুনি স্যার অপূর্ণতা রয়ে যাবে। আচ্ছা, দারুণ। আরো অনেক গান শোনার ইচ্ছে ছিল, সময় স্বল্পতার কারণে আরো অনেক কথা বলা হচ্ছে না, অনেক গান শোনা হচ্ছে না। তবে এই কথাটা না বললে নেই যে 2012-তে লন্ডন অলিম্পিকের গানগুলোতে স্টাফ নোটেশনে আপনি ছিলেন। আমি আমাদের জাতীয় সংগীতের স্টাফ নোটেশন আপনি করেছেন এবং সেই সেম ইয়ারেই আপনি রোমে কিন্তু 3টি গানের, বাংলা গানের স্টাফ নোটেশনে আপনি ছিলেন। 3টি ভাষার গানের করেছিলাম শহীদ মিনার উদ্বোধনীর সময়। জি, অর্কেস্ট্রা আমার নোটেশন দেখে বাজিয়েছিল আর কি। একজন গীতিকার, একজন সুরকার হিসেবে এটা অনেক বড় পাওয়া এবং আমাদের দেশের জন্য অনেক সম্মানের। সেই সময়টার অনুভূতিটুকু একটু যদি আমাদেরকে বলতেন। আসলে আমি খুব গর্বিত যে এই কাজ দুটি আমি করতে পেরেছিলাম বাংলাদেশ সরকারের হয়ে। কিন্তু দুঃখের বিষয় যে এই ব্যাপারে আমি কোনো অ্যাপ্রিসিয়েশন বা থ্যাঙ্কস গিভিং আমি কিছু পাইনি। এটাই হচ্ছে সবচাইতে। তবে আমি মনে করি যে এটা কোনো ব্যাপার নয়, আমি দেশের জন্য করেছি। দেশের জন্য যেমন যুদ্ধ করেছি, দেশের জন্য এরকম দুটি বড় কাজ করেছি যা বাংলাদেশে অন্য কোনো শিল্পী করতে পারেননি বা করেননি, সেটি আমার ঝুলিতে আছে এবং সেজন্য আমি গর্বিত। একজন যোদ্ধার মুখ থেকে এই কথাগুলোই শোনার হয়তো বা ছিল, কারণ আমি জানি আপনার কাছ থেকে এই উত্তরটাই আমি পাবো। স্যার, আরও অনেক গল্প করার ছিল, অনেক কথা বলার ছিল, কিন্তু বলা হচ্ছে না সময় স্বল্পতার কারণে। তবে যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক, আপনার যারা স্টুডেন্ট আছেন, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনার সাথে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন, তাদেরকে কি বলে যাবেন? আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলা কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন তাদের সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসুন। স্যার, আবারও দেখা হবে আপনার সাথে আমাদের, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, সময় স্বল্পতার কারণে কত কথাই জানা হয়নি, কত গান শোনা হয়নি। তবে কথা দিয়ে যাচ্ছি, আগামীতে আবারও আসবো দারুণ কিছু গান নিয়ে, সেই সাথে দারুণ একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।